ফর্ম ফিল আপে টাকা তোলা হচ্ছে, কোনো কিছু নিরপেক্ষতা বিশ্বাস করি, নন ক্যামেরা বলছি, যাতে আমার ফাঁসি হয়ে যায় আমি বিশ্বাস করি। এই জাজমেন্টের পর আমি বিশ্বাস করি না বিচার বিভাগটাও নিরপেক্ষতার জায়গায় কাজ করে, আমি বিশ্বাস করি না, এবং ততদিন বিশ্বাস করবো না যতদিন আমি জাস্টিস পাই, বিশ্বাস করবো না। তাতে আমার ফাঁসি হয়ে গেল, আমি একই কথায় দাঁড়িয়ে থাকবো এই জায়গায়। তো সরকারের ভূমিকা থাকবে, আর যথার্থ বিচার পাওয়া যাবে না সেটাও আমি বিশ্বাস করি। আমাকে যে কন্টেম করবে, কার বিরুদ্ধে করবে? আমার বিরুদ্ধে করবে। তাহলে সিঙ্গেল বেঞ্চের জাজ ভুল ছিল, ডিভিশন বেঞ্চের জাজ ভুল ছিল, বেলা ত্রিবেদী ভুল ছিল, তিনজন বিচারক ভুল ছিল, তিনটে স্তর অতিক্রম করে গেল, আমাকে দোষী প্রমাণ করলো না। তারপরে হঠাৎ করে লোকসভা ভোটের আগে আমি দোষী প্রমাণ হয়ে গেল, আমার প্যানেল ক্যান্সেল হয়ে গেল। তাহলে আগে জাজরা ঠিক করুক কোনটা আইন আর কোনটা আইন নয়। তার মানে কি আইন গুণে, মানে আইন গুণে বিচার হচ্ছে না, সংবিধান গুণে বিচার হচ্ছে না, জাজ গুণে বিচার হচ্ছে। একজন জাজ আমাকে নির্দোষ বলছে আর একজন জাজ আমার চাকরি খেয়ে নিচ্ছে। তাহলে তো প্রথমে জাজদেরকেই কোনটা আইন আর কোনটা বেআইনি এটা নিজেদেরকে বুঝতে হয়, আগে এটা বুঝতে হয়। তাহলে আমার বিরুদ্ধে কন্টেম্প যে করবেন, কে করবেন? কোন জাজ করবেন? যে জাজ আমাকে নির্দোষ বলেছিল সে করবে, না যে জাজ আমাকে দোষী না প্রমাণ করে শাস্তি দিল সে জাজ আমার কন্টেম্প করবে? কে করবে? বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন করছেন, হয়ে যাবে। যাবে কিসের কন্টেম্প হয়ে যাবে? বিচার বিভাগ আমাকে প্রমাণ করে দেখ, আমাকে যে শাস্তি দিল, আমার যে লাইভলিহুড মানে হরণ করা হলো, এটা তো অসাংবিধানিক। অসাংবিধানিক, আমি বলছি অসাংবিধানিক। আমি অসাংবিধানিক কেন বলছি? বিচার বিভাগ আমাকে দোষী প্রমাণ করে দেখাক, আগে দোষী প্রমাণ করবে তবে তো শাস্তি দেবে। তাহলে যে বিচার বিভাগ আমাকে দোষী প্রমাণ করলো না, আমাকে শাস্তি দিয়ে দিল, আবার সেই কন্টেম্প করবে, এটা কেমন আইন হলো? তাহলে জুডিশিয়ারি ব্যবস্থার বিরুদ্ধে বলার অধিকার আমার আছে, কারণ আমি সংবিধানের প্রস্তাবনা সেই প্রথম মানুষটা, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। সংবিধানটা আমার জন্য তৈরি হয়েছে, কারো বাপের জন্য তৈরি হয়নি, কারো বাপের জন্য তৈরি হয়নি, কোনো রাষ্ট্র নেতার জন্য, ভূঁইকর নেতার জন্য তৈরি হয়নি। ওই সংবিধানটা বাবা সাহেব আম্বেদকর এমনি এমনি তৈরি করেনি। তাহলে কেউ চাইবে আর আমার উপরে জোর করে একটা জাজমেন্ট চাপিয়ে দেবে, কেউ চাইবে আমাকে, আরে ভাই আমাকে দোষী তো প্রমাণ করতে হবে, তুমি নির্দোষকে তো শাস্তি দিতে পারো না, এটা তো আইনের প্রভিশন হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ব্রাত্য বসু একাধিকবার বারংবার একটা কথাই বলেছে যে আমরা যা করছি আদালতের নির্দেশে করছি, যা করছি যা করা হচ্ছে আদালতের নির্দেশকে পালন করেই করা হচ্ছে। দুর্নীতিটা আদালতের নির্দেশে করেছিল উনি? দুর্নীতি যখন করছিল এটাই তো মুশকিল। দুর্নীতি উনি আদালতের পারমিশন নিয়ে করলে আজকে আমাদের আদালত শাস্তি দিতে পারতো না, এটা হচ্ছে সহজ কথা। আদালতের পারমিশন নিয়ে উনি এর পরে যদি দুর্নীতিটা করেন, আমরা রিকোয়েস্ট করবো আদালতের পারমিশন নিয়ে দুর্নীতি করতে। হয়তো বা উনি পারমিশন পেতে পারেন, পারমিশন পেতেও পারেন হয়তো, কারণ বড় বড় নেতা মন্ত্রীরা ক্রাইম করছে, তারা ছাড় পেয়ে যাচ্ছে। আপনি দেখুন না, রাজ্য সরকারের থেকে শুরু করে সেন্ট্রাল গভর্নমেন্টের একাধিক লোক আজকেও যারা সর্বভারতীয় স্তর থেকে রাজ্য স্তরের বড় বড় নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, নানান মন্ত্রিত্ব নিয়ে বসে আছে, তারা সবাই আদালতের নির্দেশে জেলে গিয়েছিল আর ছাড় পেয়ে চলে এসছে। তারা ছিল দোষী আর আমরা নির্দোষ, তারপরেও আমাদের শাস্তি হলো। নির্দোষের শাস্তির বিধানটা কোন জায়গায় পেল? আদালত যে এসএসসি, যে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান, তার হাতেই আবার পরীক্ষা নেওয়ার দায়িত্ব দিল, অথচ আমার বিরুদ্ধে দোষ প্রমাণ করলো না, আমাকে শাস্তি দিল। তাহলে আদালতের বিরুদ্ধে আমি কেন কথা বলবো না? কেন আমার বলার অধিকার থাকবে না? এটা আমার নয়, এটা গোটা ভারতবর্ষের বলার দরকার, একটা বলার জায়গা এসছে বলার। এই ধরনের দৃষ্টান্তগুলো দেখে বলা উচিত। মাদ্রাসায় দেখুন না, মাদ্রাসার কি জাজমেন্ট হলো? মাদ্রাসার টিচাররা তারা স্কুল না গিয়ে তারা আবার পুনর্বহাল হলো, চাকরি পেলো। আমার বেলায় আলাদা। ওবিসি বলুন, ধরুন আমি ওবিসি থেকে নেই, দাদা ওবিসি থেকে, আর তাহলে ওবিসি ও কিভাবে ফিল আপটা করবে, ও কোন ক্যাটাগরিতে ফিল আপ করবে সেটাই তখন নির্দিষ্ট নাই। তাহলে এই ফর্মটা ফিল আপটা করাচ্ছে কেন? ওরা অফ রাখতে পারে তো ওবিসি কেসটা সমস্যার সমাধান হোক, তারপরে আমি ফর্মটা ফিল আপ করবো। ফর্ম ফিল আপটা হবে কি করে, এরা ফর্ম ফিল আপটা করবে কি করে? সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্টটা অসঙ্গতিপূর্ণ, ত্রুটিপূর্ণ জাজমেন্ট। সেই জাজমেন্টের পুনর্বিবেচনা চেয়ে আমরা আর্জি জানিয়েছি, স্কুল কমিশনের দাবি জানিয়েছে, সরকারও দাবি জানিয়েছে। কিন্তু আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যে যখন রিভিউ পিটিশন পেন্ডিং আছে, রিভিউ পিটিশন না দেখে আমরা পরীক্ষার ফর্ম ফিল আপ করতে চাইছিলাম না, চাইছি না, এখনো চাইছি না। কিন্তু সরকার জোর করে ফর্ম ফিল আপটা করিয়ে নিয়ে নতুন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তাহলে রিভিউ পিটিশনটা মানেটা কি দাঁড়ালো? তার মানে রিভিউ পিটিশনটা গিমিক, নাটকবাজি, আর কিছু না।
তাই আমরা পার্টিকুলার এটাই বলেছি যে রিভিউর ফলাফল না আসা পর্যন্ত কোনোভাবেই যেন এই ফর্ম ফিল আপ করানো না, তো এটা একটা ভুলভাবে এক্সপ্রেস করছে সরকারের পক্ষ থেকে। এমএ ফাইলের মধ্যে দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমাদের চাকরি বহাল থাকবে, এটা যেমন সত্যি, তেমন ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে সমস্ত প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে, এটাও যেমন সত্যি। পাশাপাশি এটাও ঠিক যে এই যে রিভিউ পিটিশনটা তুমি ফাইল করেছো তার জন্য তুমি অ্যাপিল করতে পারো যে আমি রিভিউ পিটিশনটা দেখে নিতে চাইছি, এর জন্য আমাকে সময় দেওয়া হোক। আচ্ছা, সেটাও করার দরকার নেই। জুলাইয়ের মধ্যে ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে, এটা কোথায় লেখা আছে? কোথাও নেই। তাহলে আমরা তো এটা বলছি না যে ডিসেম্বরের মধ্যে সমস্যার সমাধান করা যাবে না, বা যদি তেমন হয় যে ফর্ম ফিল আপ করা যাবে না, যদি সেই রকম জায়গায় আসে, সেই রকম পরিস্থিতি আসে, তখন সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখন যখন তোমার রিভিউ পিটিশনটাই পেন্ডিং আছে, তখন তুমি রিভিউ পিটিশনটা দেখে নেওয়ার পর ফর্ম ফিল আপের কাজ শুরু করতে পারো। জুলাইয়ের 14 তারিখে সুপ্রিম কোর্ট খুলছে, তুমি জুলাইয়ের কেন শেষ পর্যন্ত দেখলে না? এবং এখনো পর্যন্ত একটা জিনিস বুঝুন, সাম্প্রতিক ওবিসি কেসটা আবার সুপ্রিম হাইকোর্টে স্টে পড়েছে। রোস্টার পয়েন্টটাকে এমন ভুলভাল রোস্টার করেছে যে আমি একটা সিটের জন্য প্রতিদ্বন্দ্বী ছিলাম, আমি চাকরি পেয়েছিলাম, আজকে সেই সিটটাই নেই। বলুন তো আমি কিভাবে ফিল আপ করবো সেখানে? যে ওবিসি এতে ছিল সে ওবিসি বি হয়ে গেছে, যে বিতে ছিল সে হয়ে গেছে। পুরো গেজেট ব্যাপারটাতেই তো গন্ডগোল করেছে এরা, ইচ্ছা করে করেছে যাতে পরীক্ষাটাও না নিতে হয়, টাকাটাও তুলে নেওয়া যায় এবং ডিসেম্বরের পর ফেলেও দেওয়া যায়। 9 বছর আগে আমরা পরীক্ষা দিয়েছিলাম, 16 সালে পরীক্ষা দিয়েছিলাম, নিয়োগ হয়েছিল 19 সালে, 17, 18, 19, 3 বছর বসিয়ে রেখেছিল আমাদেরকে। তাও আমরা স্বাভাবিকভাবে চাকরি পাইনি। আমার আগে 145টা ওএমআর ম্যানিপুলেশন ছিল, তারপরে আমি সেকেন্ড কাউন্সিলিং থেকে 62 থেকে র্যাঙ্ক করি। তা আমার আগে 145 খানা ওএমআর মিসম্যাচকে টপকে আমি চাকরি পাচ্ছি। আমার রিজার্ভ ক্যাটাগরিতে মাত্র 2টো সিট ছিল, আমি একে ওয়েটিং ছিলাম, একে। আমার আগের যে 2জন ছিল তারা ওএমআর ম্যানিপুলেশন ক্যান্ডিডেট, তার মধ্যে দিয়েও তো প্রতিদ্বন্দ্বিতা করে আমরা চাকরিগুলো পেয়েছি। এই যে ডিসেম্বর গল্পটা শোনানো হচ্ছে, 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত পরীক্ষা নিয়ে 15,403 জন শিক্ষক শিক্ষিকা যাদের কোনো অপরাধ নেই, শুধু সরকারের দুর্নীতির কারণে তারা বিপদে পড়লো, তারা পুনরায় চাকরিতে ফিরে যেতে পারবে, এই গ্যারান্টিটা শিক্ষামন্ত্রী নিক, মুখ্যমন্ত্রী নিক, আমরা বাধা দেবো না, চলুন নিক। জুলাই পর্যন্ত আমরা ফর্ম ফিল আপ ছেড়ে দেবো। তাহলে ডিসেম্বরের পরে গিয়ে আমার ভবিষ্যৎও কি নির্ধারণ করবে? যে ন্যূনতম দেখা করে আমাদের সমস্যার কথা শোনার মতো সৌজন্যতা যার নেই, যার আত্মসমীক্ষা নেই, যে আমি এত বড় একটা অন্যায় করেছি, সেই জায়গাটাই তোর নেই। ডিসেম্বরের পরে 31শে ডিসেম্বরের পরে পরীক্ষার যে নেবে বলছে, পরীক্ষার মধ্যে দিয়ে যে 15,400 জন চাকরি পাবে, সেই গ্যারান্টিটা উনি দিতে পারবেন? তাহলে এমনিই তো আমি বেকার থাকবো। তো ডিসেম্বরে না পাই জানুয়ারি না হয় ফেব্রুয়ারিতে হয়। কিন্তু আমি তো রিভিউ পিটিশনটা দেখতে চাই, আমি চাইছি তুমি রিভিউটাকে কমপ্লিট করো। রিভিউটাকে তো আমি বিশ্বাস করি না, আমি কোনো কিছু নিরপেক্ষ, সবকিছু ঘেটে দিতে চাইছে তাহলে। একদমই তাই, আমি কোনো কিছু নিরপেক্ষতা বিশ্বাস করি, নন ক্যামেরা বলছি, যাতে আমার ফাঁসি হয়ে যায় আমি বিশ্বাস করি। এই জাজমেন্টের পর আমি বিশ্বাস করি না বিচার বিভাগটাও নিরপেক্ষতার জায়গায় কাজ করে, আমি বিশ্বাস করি না। এবং ততদিন বিশ্বাস করবো না যতদিন না আমি জাস্টিস পাই, বিশ্বাস করবো না। তাতে আমার ফাঁসি হয়ে গেল, আমি একই কথায় দাঁড়িয়ে থাকবো এই জায়গায়। তো সরকারের ভূমিকা থাকবে আর যথার্থ বিচার পাওয়া যাবে না, সেটাও আমি বিশ্বাস করি না। সরকার রিভিউ থেকে চাইলে জিতিয়ে আনতে পারে, এটাও তো আমার প্রশ্ন থাকবে। না, আর একটা প্রশ্ন, এই যে পরীক্ষার বিষয়টাই তৃণমূল সরকারের তরফ থেকে তৃণমূল নেতারা, সরকারের বিভিন্ন কর্তারা বারংবার বলছেন যে আপনারা সবাই পরীক্ষায় বসুন, আবেদন করুন, পরীক্ষায় বসুন। আবার সরকারের বিরুদ্ধে যে সমস্ত আইনজীবীরা ছিলেন, আমি নাম যদি বলি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, বিক্রম ব্যানার্জি, এই যে আর আইনজীবীরা ছিলেন, তারাও বলছেন যে আপনারা আন্দোলন করুন, কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি নিন, পড়ালেখা করুন। অর্থাৎ সরকারের তরফ থেকে এবং সরকারের বিরুদ্ধে যে সমস্ত আইনজীবীরা ছিলেন তারাও বলছেন, অর্থাৎ দুপক্ষই বলছে যে আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিন এবং আদালতের নির্দেশ মেনে পরীক্ষা দিন। অর্থাৎ কোথাও গিয়ে কি মনে হচ্ছে দুই পক্ষই একই কথা বলছে আপনাদের জন্য? একদম সঠিক জায়গায় ধরেছেন, একদম সঠিক জায়গায় ধরেছেন। পরীক্ষা হলে সবচেয়ে সেফ জোনে থেকে গেল সরকার, তার কারণ সরকার দুর্নীতি করেছে। এখানে দুটো ভাগ স্পষ্ট, একটা যারা বৈধভাবে চাকরি পেয়েছে, একটা অবৈধভাবে চাকরি করেছে। অবৈধভাবে চাকরিটা তোর ফ্রিতে পাওয়া যায় না এই সরকারের আমলে, টাকা দিতে হয়। আগের সরকারের আমলে দলবাজি করতে হতো, তারপরে চাকরি গোপনে ঢোকানো যেত। এখন এখানে আবার কি হয়, এখানে আবার টাকা পয়সার বিনিময়ে হয়, তাই তো হয়েছে। তাহলে এখানে দুটো আছে, দুটো পার্ট আছে। তাহলে যদি আমরা সঠিক জাস্টিসটা পেতাম, তাহলে বৈধরা জাস্টিস পেলে
যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদেরকে টার্মিনেট করা হতো। আর তাদেরকে টার্মিনেট করলে যে যে নেতা মন্ত্রীর কাছ থেকে তারা টাকা নিয়ে চাকরি পেয়েছে তারা সেই নেতা মন্ত্রীর বাড়িতে যেত, তাহলে সরকারের জিনা হারাম হয়ে যেত। তাহলে সরকারকে বাঁচালো কে? কারা? বিরোধী লয়ার। বিরোধী লয়ার নয়, ভিতরে ভিতরে সব সেটিং আছে এদের। সেটিং করে এরা সামনে সামনে দেখাচ্ছে এদের মধ্যে দ্বন্দ্ব আছে। এদের মধ্যে দ্বন্দ্ব নয়। যে আইনজীবী আমাদের প্যানেল খেলো, যে আইনজীবী প্যানেল বাতিলের কথা বললো, সে আইনজীবী তো আসলে সরকারকে রক্ষা করলো, সরকারকে বাঁচালো। এসএসসি দুর্নীতিগ্রস্ত, সেই আবার বললো নতুন করে পরীক্ষা নিতে। তো এসএসসি যে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান, তার পক্ষে পরীক্ষা নেওয়া উচিত নয়, এই দাবি তো সে করেনি, সেই দাবি করেনি। এখন কে কার গড়াপিটা কোথা থেকে কি হয় সে ভেতরের খবর তো আমরা আর জানি না। মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর মমতা ব্যানার্জি দুজনের সেটিং এ এই সবকিছু হচ্ছে। কে কার সাথে সেটিং করেছে সে তো বলতে পারবো না, কিন্তু কথায় কথায় তো মিলেই যাচ্ছে না। তুমিও বলছো পরীক্ষা নিতে, সরকার বলছে পরীক্ষা নিতে, কারণ সরকার জানে পরীক্ষা নিলে সে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। আর আরেকজনও বলছে পরীক্ষা দিতে, পরীক্ষা না ওদের, পরীক্ষা না নিলে হবে না। কেন বলছে? তা দুজনের কথা মিলছে কেন? তুমি যখন বিরোধী, তুমি যখন জানো যে পরীক্ষা নিলে সরকার সবচেয়ে বেশি বেঁচে যাচ্ছে, আর সেই প্রতিষ্ঠানটা পরীক্ষা নিচ্ছে যে প্রতিষ্ঠানটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত, তুমি সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটা কথা বললে না কেন? এমনকি যে পিটিশনার, যার পক্ষে তুমি মানে করলে, পিটিশন ফাইল করলে, তার দাবি কি? যে অযোগ্যদের বের করে সেই জায়গায় তাকে নিয়োগ করো। এটাই তো ছিল, এটাই তো, সেই জন্যই তো কেস করি। আমি যদি কেস এই জন্য করি যে না প্যানেল ওড়াবো, তাহলে আমার অন্য উদ্দেশ্য। কিন্তু আমি স্বাভাবিকভাবে কেস কেন করি? কেস করি এই জন্য যে আমার সাথে অন্যায় হয়েছে, আমি জাস্টিসটা পেতে চাই। সে কি জাস্টিস পেলো? তাদেরকে কি, তার পিটিশনারদের কি জাস্টিস দেওয়া হয়েছে? নতুন পরীক্ষা হলে সেখানে যে দুর্নীতি হবে না, আপনারা যে প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই। নতুন পরীক্ষা হলে যে আবার 7 বছর পর আমি আবার হয়তো যোগ্যতার পরীক্ষা দিলাম। আমি একটু আগেই বললাম আমার আগে 145টা ওএমআর ম্যানিপুলেশন ছিল, তারপরে আমি চাকরি পেয়েছি সেকেন্ড কাউন্সিলিং এ পাস করতে। মানে আমি জেনারেল, আমার র্যাঙ্ক কত থাকতে পার, বাড়ি থেকে এত দূরে চাকরি করি, তাহলে আমার সেই এবিলিটিটা আছে। আমি যদি আবার পড়ি হয়তো আমি চাকরি পেতে পারি, কিন্তু আমার 3 বছর পরে আমার প্যানেলটা ক্যান্সেল হবে না, এই গ্যারান্টিটা কে নেবে? কে তাদের তদারকি করবে? তাহলে অন্যের অপরাধের জন্য বারবার অগ্নি পরীক্ষা আমাদের দিতে হবে? এ কোন ধরনের আইন, কোন ধরনের বিচার? এবার কথা হচ্ছে, আপনি শাসক বিরোধী সবাইকেই বললেন, এবার তাহলে আপনারা করবেন কি? আপনারা পরীক্ষা দেবেন না, আন্দোলন চালিয়ে যাচ্ছেন এতদিন ধরে, সেই আমরা ওয়াই চ্যানেলের আগে থেকেই আমরা দেখে যাচ্ছি, পিপিএন বাংলা সেই খবরও করছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আপনাদের দাবি দাওয়া মিটছে না, দাবি দাওয়া পালন মানে পূরণ হচ্ছে না, তাহলে আপনারা এবার করবেনটা কি? মানে এর থেকে মুক্তি কিভাবে পাবেন? দেখুন, আমরা জানি না যে আপনাদের একজন বড় সাংবাদিক রবিশ কুমার বলেছিলেন সব লড়াই হয়তো জেতা যায় না, কিন্তু আমি কাপুরুষের মতো বাড়িতে বসে থাকবো? অন্তত আমি বলতে পারবো আমি লড়াইটা করেছিলাম, আমি আমার অধিকারের জন্য লড়াই করছি, আমি এই লড়াইটা করবই। সবাই হয়তো এই লড়াইয়ে অংশগ্রহণ না করতে পারে, কিন্তু এই লড়াইটা করার প্রয়োজন, কারণ আমার সাথে অন্যায় হয়েছে। আমি যদি 5টা মানুষের কাছে এটা তুলে না ধরতে পারি, আপনি বলুন তো, 2016 এসএলএসটি ধরুন ডিসেম্বরের পরে পরীক্ষা হলো, 15,000 ছেলের মধ্যে আমি ধরে নিচ্ছি 5,000 চাকরি পেলো, 10,000 পেলো না। সরকার এই 10,000 জন্য কি ভাবছে আমরা জানি। ধরুন এই 10,000 ছেলে চাকরি পেলোই না, বলুন তাদের অবস্থা কি হবে? 10,000 ছেলের মধ্যে এখনো পর্যন্ত আমরা যে সার্ভে করেছি, এখনো পর্যন্ত আজকে একদিনের সার্ভেতে 270 জন ক্যান্ডিডেট এমন আছে যারা এখন প্রেগনেন্ট, কেউ কেমোথেরাপিতে আছেন, কেউ আরো গুরুতর অসুস্থতার মধ্যে আছে, কেউ স্ট্রোক করেছেন। যে ভিজুয়াল ডিসেবিলিটি শিক্ষক, খুব মাইনর ভিজুয়ালিটি যার ছিল, সে আজকে পুরো ব্লাইন্ড হয়ে গেছে। যে আজ থেকে 7 বছর আগে যে স্টেমিনা নিয়ে পরীক্ষা দিয়েছিল, সে আজকে সে পাচ্ছে না। তাহলে এই 10,000 ছেলে তারা কি করবে? তারা তো যদি কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও কাজ করতে যায়, তার দিকে এরকম করে তাকানো হবে। কারণ এখন আমাকে তো এমন একটা পজিশনে ফেলে দেওয়া হয়েছে, কারণ ন্যায় পেলাম না। আমাকে সুপ্রিম কোর্ট বলছে যে তোমাকে আমি আনটেন্টেড তুমি, কিন্তু তারপরেও তোমাকে শাস্তি দিলাম। বলুন বেসরকারি প্রতিষ্ঠান আমাকে চাকরি দেবে?